পা ঘেঁষাঘেঁষি করলেই কেউ প্রেগনেন্ট হয় না সোনামণি। অভির কথাগুলো শুনে যেন সময়ের স্রোতে থমকে গেল আনন্দের কাছে। বিস্ময়ে তার দুটি চোখ স্থির হয়ে রইল অভির মুখে। শব্দগুলো কানে পৌঁছলেও সেগুলো অর্থ যেন এখনও তার মস্তিষ্ক জায়গা করে নিতে পারেনি। সে শুধু নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল, অবিশ্বাস, বিস্ময় আর অজস্র প্রশ্ন নিয়ে। পরক্ষণে অভি হো হো করে হেসে উঠল। সেই হাসিতে ছিল স্বাভাবিকতার ছোঁয়া, যেন ভারী হয়ে ওঠা মুহূর্তটাকে একটু হালকা করে দেওয়ার চেষ্টা। হাসতে হাসতে সে আলতো করে আনন্দীকে উঠে বসতে সাহায্য করলো। কিন্তু আনন্দী তখনও যেন বাস্তব আর কল্পনার মাঝখানে কোথাও আটকে আছে। তার ভেতরে একের পর এক প্রশ্নের ঢেউ আসছে পড়ছে। অভি এমন কথা বলল কেন? এতক্ষণ ধরে সে কি বোঝাতে চাইছিল? নাকি এমন কোনো সত্য সামনে তাকে দাঁড় করাতে চাইছে যা এতদিন সে নিজেই বিশ্বাস করতে পারেনি? সে শুধু চুপচাপ অভির দিকে তাকিয়ে রইল। মনে হলো এই মানুষটিকে সে এতদিন দেখেছে ঠিকই, অথচ কোনোদিন সত্যিকারের অর্থে চিনতে পারেনি। কোনো উত্তর না দিয়ে অভি ধীর ভঙ্গিতে পাশ থেকে নিজের ফোনটা তুলে আনন্দের হাতে ধরিয়ে দেয়। আবার সেই ভিডিওর এক ঝলক দেখে অস্বস্তিতে মুখ ফিরিয়ে নিল আনন্দী। মনে হলো আরও একবার সেই স্মৃতির মুখোমুখি হওয়ার সাহস তার নেই। অভি ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে আঙ্গুলে গার্ড দিয়ে আলতো করে তার মাথায় টোকা দিল। চুপচাপ দেখ বোকাচন্দ্র। আনন্দী ঠোঁট কাঁপল। বারবার নিজের বাকিটুকু আর উচ্চারণ করতে পারল না। গলা যেন হঠাৎ করে ভারী হয়ে এলো। চোখের কোণে জমে থাকা অশ্রুবিন্দুগুলো নীরবে চিকচিক করে উঠল। এবার অভি আর কোনো রসিকতা করল না। নিঃশব্দে আনন্দীকে নিজের কোলে টেনে নিল, যাতে সে স্বস্তিতে বসে ভিডিওটা দেখতে পারে। তারপর ফোনের পর্দাটা তার সামনে স্থির করে ধরল। ভিডিও চলতে শুরু করলো। প্রথমে ভেসে আসলো আনন্দের আতঙ্ক কাঁপা কণ্ঠস্বর। সেই পরিচিত শব্দগুলো যেন ফিরে এসে তার বুকের গভীরে তীব্র আঘাত হানল। অজান্তে অশ্রু গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। কিন্তু সময় যত এগোতে লাগলো, ততই বদলে যেতে লাগলো তার অভিব্যক্তি। কান্না ধীরে ধীরে স্তব্ধ হলো। অস্থির চোখ দুটো নিবিষ্ট হয়ে রইল পদ্মার দিকে। সে গভীর মনোযোগে দেখতে লাগলো প্রতিটি মুহূর্ত, অভির প্রতিটি আচরণ, প্রতিটি সংযোগ পদক্ষেপ, প্রতিটি সচেতনার দূরত্ব। কোথাও কোনো তাড়াহুড়ো নেই, নেই সুযোগের অপব্যবহার। আছে শুধু এক অদ্ভুত সতর্কতা, দায়িত্ববোধ আর আত্মসংযম। প্রতিটি দৃশ্যের সঙ্গে সঙ্গে আনন্দের ভেতরে জমে থাকা ভুল ধারণাগুলো যেন একে একে ভেঙে পড়তে লাগলো। ধীরে ধীরে তার চোয়াল শক্ত হয়ে এলো। এক সময় ফোনের পর্দা থেকে চোখ সরিয়ে সে মাথা তুলে তাকালো অভির দিকে। আমাদের মাঝে কিছুই হয়নি। অভি ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে উঠল। কিছু হইলে খুশি হইতি। আনন্দে ঠোঁট কাঁপল, কিন্তু কোনো শব্দ বেরোলো না। তার চোখ আবারও ফোনের পর্দায় ফিরে এলো। এতদিন ধরে যে ভয়, যে অপরাধবোধ, যে ভুল তাকে প্রতিদিন ভেতর থেকে গ্রাস করছে, সেগুলো একে একে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সে স্পষ্ট দেখতে পেল প্রতিবার অবচেতন হয়ে পড়ার পর অভি তাকে নিরাপদে রাখার চেষ্টা করছে। প্রয়োজনের বাইরে এক মুহূর্তের জন্য সীমা অতিক্রম করেনি। তার সম্মান, তার অসহায়ত্ব অবস্থায় প্রতি সে শ্রদ্ধা দেখেছে। তার শব্দে প্রকাশ করার মতো নয়। আনন্দে জ্ঞান হারাতে অভি তাকে চুপচাপ বিছানায় শুয়ে দিল। তারপর কিছুটা অবচেতন অবস্থায় খাওয়াতো। চোখের কাপড় বেঁধে আনন্দীকে নিজের টি শার্ট পরিয়ে রাখতে ইচ্ছে করে। আনন্দী একটু চোখ খুলতে আবার ফোন নিয়ে ভিডিও রেকর্ড অফ করে ফেলতো অভি। এভাবে মোট 3বার করা হয়েছে তার সাথে এমন আচরণ। পরক্ষণে আনন্দের মনে পড়ে ভিডিও কলে অভি যখন তাকে ড্রেস খুলে সামনে দাঁড়াতে বলেছিল সেদিনের কথাও। আনন্দী কপাল কুঁচকে অভির দিকে তাকিয়ে বলল, ভিডিও কলে সেদিন চোখ বন্ধ ছিল আমার। আর তুই কেঁদে কুল পাস না, দেখবি কেমনে? কতবার কইলাম ভিডিও দেখ বান্দি, ভিডিও দেখ বান্দি। তুই তো তুই আবার নাচতে নাচতে থানায় গেছিলি। অভি নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল আনন্দী। ধরলাম না, ছুঁইলাম না, শুধু শুধু মামলা খাইতাম। আনন্দের চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। অশ্রু স্বচ্ছরেখা। মনে হলো এতদিনের জমে থাকা ভয়, সংশয়, ভুল বোঝাবুঝিগুলো সেই অশ্রুর সঙ্গে ধীরে ধীরে গলে পড়ছে। তবুও তার ঠোঁট নাড়ল না, বলার মতো কোনো ভাষা যেন তার অবশিষ্ট রইল না। অভি উঠে আনন্দের সামনে হাঁটু গেড়ে বসলো। কোনো তাড়াহুড়ো নয়, কোনো অস্থিরতা নয়, শুধু এক নিঃশ্বাস, আশ্বাস। তারপর আলতো করে আনন্দের দুটো হাত নিজের মুঠোয় তুলে নিল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল একটুখানি কোমল হাসি।
আমি মুসলিম বোকাচন্দ্র, বিয়ের আগে মাইয়া ছোঁয়া হারাম আমার ধর্মে। যাতে হারামই হলো তাহলে ঠিক আছে। আনন্দে কিছুটা নির্বাক হয়ে অভির মুখের দিকে তাকিয়ে রইল। কথাগুলো নিঃসন্দেহে খাঁটি ছিল, কিন্তু তার মনে যেন এখনও সেগুলো হালকাভাবে নেওয়ার অবস্থায় নেই। বুকের ভেতর জমে থাকা অজস্র প্রশ্নের ভারে এখনও অটুট। সে ধীরে ধীরে নিজেকে সামনে নিল, গভীর একটা শ্বাস নিয়ে মনটা শক্ত করলো। তারপর শান্ত কিন্তু কাঁপা কণ্ঠে আবার জিজ্ঞাসা করলো, এতদিন এসব নাটক কেন করলেন অভি? অভি একদম গম্ভীর মুখে উত্তর দিল, বিয়ে করার জন্য। আনন্দে কপাল কুঁচকে তাকালো। মানে? অভি বিরক্তির ভান করে মাথা নেড়ে দীর্ঘশ্বাস পড়ল। সোনামণি, কি প্রশ্নটাই না করলা! আমি বিয়ের কথা বললাম আর তুমি নাচতে নাচতে যাইতা আমার সাথে কাজীর সামনে কানুনে পড়ে মুকুটে ফুকুটে মালা খাইয়া না বসে থাকতাম? শুধু বিয়ে করার জন্য এত কিছু করলেন? অভি কাজ ঝাঁকিয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, ইয়েস। কেন? এক মুহূর্ত দেরি করল না অভি। কারণ তুই ফর্সা। আনন্দের চোখ বিস্ময়ে গোল হয়ে গেল। বিয়ের কারণ কখনো এটা হতে পারে? সে ফর্সা তাই? বাপের জন্মে খুঁজলে এমন ফর্সা আমি পাইতাম নাকি? বোকাচন্দ্র বুঝে না। অভি শেষ কথাটা শুনে আনন্দের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। মুহূর্তে তার মুখটা রাগে লাল হয়ে উঠল। কোনো সতর্কতা ছাড়াই দু হাতে অভিকে ধাক্কা দিয়ে মেঝেতে বসিয়ে দিল। রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, চোখের সামনে থেকে দুরহান। অভি মেঝেতে বসে নির্বিকার মুখে তাকিয়ে রইল। তারপর ঠোঁটের কোণে দুষ্টুমি ভরে হাসি টেনে বলল, সোনামণি, বাসর করব না? আপনি বের হন তো। অভি বিস্ময়ে ডান করে ভুরু কুঁচকে বলল, আজব তো, করলামটা কি? কথাটা শুনে আনন্দের জন্য আরও রাগ চড়ে গেল। এতক্ষণ ধরে তার ভিতরে যে আবেগের ঝড় বইছিল, অভি এক একটা কথায় তাতে যেন আরও আগুন জ্বলতে লাগলো। অভি উঠে দাঁড়াতে আনন্দে আবার তাকে ধাক্কা দিতে দিতে দরজার দিকে এগিয়ে নিয়ে যায়। সোনামণি, বাসর, বের হন, চোখের সামনে থেকে বের হন। এক পর্যায়ে দরজা খুলে প্রায় ঠেলে অভিকে বাইরে এনে বের করে দেয়। দরজা বন্ধ হওয়ার শব্দে পুরো ঘর কেঁপে উঠলে। দরজার ওপাশে কয়েক মুহূর্তে নিশ্চুপ দাঁড়িয়ে রইল অভি। ভেতর থেকে আর কোনো শব্দ এলো না। এদিকে আনন্দী ধপ করে বিছানায় বসে পড়ল। এতক্ষণ ধরে নিজেকে সামলে রাখলো, এবার আর পারল না। মুখ চেপে ফুঁপিয়ে কেঁদে উঠল। তাহলে এত বছর তাকে চোখে চোখে রাখার প্রধান কারণ কি? শুধু তার গায়ের রং? প্রশ্নটা বুকের ভিতর কাটার মতো বিদ্ধ। অথচ অভি নিজেও তো শ্যামলা। তবে কি সত্যি শুধু ফর্সা বলে আনন্দীকে বেছে নিচ্ছে? রাগ, অভিমান আর অদ্ভুত এক কষ্টে চোখের পানি থামল না আনন্দের। কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত শরীরে ঘুমের কাছে হার মারল। বাইরে দাঁড়িয়ে অভি কিছুক্ষণ বদ্ধ দরজার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। ভেতরে থাকা মেয়েটার রাগ সে বুঝতে পারছিল না ঠিকই, কিন্তু কি আর করার। ঠোঁটের কোণে ক্ষীণ এক হাসি ফুটে উঠল, চোখে ছিল অন্যরকম কোমলতা। আর কোনো শব্দ না সে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গ্যারেজের দিকে চলে যায়। জাতির ব্রো অ্যান্ড ভাবি এখন কি করতেছে দেখি। গ্যারেজে ঢুকতেই অভির কানে পালাতক শাহিদুলের কথা ভেসে আসলো। এমনিতে বউ তাড়িয়ে দিছে, তার উপরে তার শয়তান সাঙ্গপাঙ্গরা। অভি দাঁতে দাঁত পিষে বলল, নিজেরই বাল নিজেই ছিঁড়তেছি, জাতির ব্রো। অভির কণ্ঠস্বর কানে পৌঁছাতে তার সাঙ্গপাঙ্গদের মুখের রং মুহূর্তের মধ্যে বদলে গেল। কিছুক্ষণ আগে যে মুখগুলোতে দুষ্টুমি হাসিতে উজ্জ্বল ছিল, সেগুলো এখন অকারণে অস্বস্তিতে বিবর্ণ। কারো কেউ কপালে চিকচিক করছে ঘামের বিন্দু, কেউ আবার শুকনো গলায় বারবার ঢোক গিলে পরিস্থিতি সামলাতে ব্যর্থ চেষ্টা করছে। কাঠফাটা রোদের দুপুরে বিয়ে সেরে নতুন বউকে ঘরে তুলে আবার সোজা গ্যারেজে চলে আসা ঘটনাটা যেন তাদের কারো বোধগম্য হচ্ছিল না। তারা অভিকে বহুদিন ধরে চেনে, কিন্তু আজকের অভি যেন সেই চেনা মানুষটার সঙ্গে কোনোভাবে মেলাতে পারছে না। তার আচরণ এমন এক অদ্ভুত স্বাভাবিকতা যা তাদের অস্বস্তিকে আরও গভীর করে তুলছিল। নেমে আসা ভারী নীরবতা আর সহ্য করতে না পেরে কবি ঠোঁটের কোণে কৃত্রিম হাসি টেনে মৃদুস্বরে বলল, আজই বাসরের দিনে কেন আপনি এখানে? কাটা খেয়ে যেন আরও এক মুঠো নুনের ছিটিয়ে দিল কবিরের কথাটা। অভি চোয়াল শক্ত হয়ে গেল। সে ধীরে ধীরে এগিয়ে এসে মুন্ডু কোমরটা এক পাকে ঠেকিয়ে তাকে হালকা ধাক্কা দেয়। ঠোঁটের কোণে কটাক্ষ হাসি টেনে গম্ভীর স্বরে বলে, আপনাদের বাস ভর্তি, তাও আক্কাল্লা। অভির তেরা তেরা কথার পর কারো মুখে শব্দ রইল না। সবাই চুপচাপ বসে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। ঠিক তখনই হাতে দোহা ওঠা এক কাপ চা নিয়ে
ভেতরে ঢুকে ছোটু। এই কাঠফাটা গরমে চা খাওয়ার মতো দুঃসাহসিক বোধহয় অভিরে ছিল। কাপটা টেবিলে রেখে ছোটু বলল, চাঁদ ভাই, দাদা সাহেব যেতে বলছেন। অভি নির্বিকার ভঙ্গিতে চায়ের কাপে চুমুক দিয়ে বলল, এই রোদে বাইরে হইলে কালা হইয়া যাবো। আগে সানস্ক্রিন মাইখেলই তারপর যাবো। কথাটা শেষ হয় টেবিলের ড্রয়ার খুলে সানস্ক্রিন বের করলো সে। প্রয়োজনের চেয়ে বেশ খানিকটা বেশি হাতে নিয়ে মুখ, গলা আর বাহুতে যত্ন করে মাখতে শুরু করলো। দৃশ্যটা দেখে ঘাতক সমান কৌতূহল হয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাই, আপনার রূপ লইয়া এত চিন্তা করেন কেন? অভি মুচকি এসে আয়নায় নিজের মুখ দেখে একবার বলল, যতদিন জীবন যৌবন ধরে রাখবো ততদিন ফলমি। সানস্ক্রিন মাখা শেষ করে অভি উঠে দাঁড়ায়। নিজের মুহূর্তের মধ্যে সাঙ্গপাঙ্গদের নিয়ে বেরিয়ে পড়ে। কেন ডাকা হয়েছে তা গভীর অজানা নেই। হঠাৎ করে তার বিয়ে, আর তারপর আগে রেসে দুর্দান্ত জয়। এরপরে দাদা সাহেব তাকে সেই বহু আলোচিত গোপন আস্তানায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। আজ মনে হচ্ছে সেই প্রতিশ্রুতি পূরণের সময় এসেছে। অভির বাড়ি থেকে আস্তানা দূরত্ব খুব বেশি নয়। বাড়ির ছাদে দাঁড়ালে চারপাশটা স্তব্ধ দেখা যায়। অনেকে ধারণা মৃত ছেলের স্মৃতিকে চোখের আড়াল না করতে কৃষ্ণদাস ইচ্ছে করে অভির বাড়িতে আস্তানাটা এতটা কাছে নির্মাণ করেছে। অভির বাড়িটা কৃষ্ণদাস নির্মাণ করেছিল কথা বলা ঠিক হবে না। বাড়িটা বহু পুরনো। পুরান ঢাকার অধিকাংশ বাড়ির মতো সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। তবে বয়স আর সৌন্দর্য স্নান করতে পারেনি। নিরিবিলি পরিবেশে দাঁড়িয়ে থাকা দোতলা বাড়িটির স্থাপত্য এখনও এক ধরনের পুরনো দিনের আভিজাত্যা লেগে আছে। শুধু দেওয়াল ক্ষয়ে যাওয়া রং আর মরীচিকার লোহার গ্রিল সময়ের নির্ভরতায় সাক্ষ্য বহন করছে। আস্তানার ভেতরে তখন ভারী নীরবতা। আকাশ কমিশনের কথা শুনে কৃষ্ণদাস ধীরে ধীরে সিগারেটের সাইড ঝেড়ে মাটিতে ফেললেন। তারপর গভীর এক দীর্ঘশ্বাস ছেড়ে শান্ত করে বললেন, যা করছিস ভেবেচিন্তে করছিস নেতা। এই সিন্ডিকেটে আমার চাঁদ বাবা অনেক কিছু দিচ্ছে, আমি তারে বিশ্বাস করি। চাঁদ আইসার পর থেকে যত টাকা মুখে দেখছো তত টাকা শুধু ওসমান সাহেবের আমলে আসছিল। আক্কাস কমিশন ঠোঁট বাঁকিয়ে মৃদু হেসে বললেন, দেখেন যা ভালো বুঝেন। তবে উসমান সাহেবের মতো টাকা আনতে আনতে শেষে নিজেই আবার উসমান সাহেবের মতো হইয়া না যায়। কৃষ্ণদাস হালকা হেসে মাথা নাড়লেন। হ্যাঁ, হাসাইলেন নেতা। চাঁদ আমার লেগে গুলি খেয়েছে। যে পোলা নিজের জীবন দিয়ে আমারে বাঁচাইতে পারে তারে অবিশ্বাস করা কোনো উপায় নেই। আক্কাস কমিশন এবার গলা নিচু করে বললেন, বিশ্বাস তো আপনাকে ওসমান সাহেব করতেন। শেষ পর্যন্ত আজও সিন্ডিকেটের দশা খুব একটা ভালো নয়। কৃষ্ণদাসের চোখে মুখে মুহূর্তে গম্ভীর হয়ে উঠল। আমরা কেউ এই সিন্ডিকেটের জন্য জান দিতে রাজি নেই। আমরা আছি। কথাটা শেষ করার আগে বাইরে গাড়ির শব্দ ভেসে উঠল। মুহূর্তের মধ্যে নিজেদের সাঙ্গপাঙ্গদের নিয়ে আস্তানায় প্রবেশ করল অভি। তাদের দেখে কৃষ্ণদাসের গম্ভীর মুখে আবার স্নেহের হাসি ফুটে উঠল। দু হাত প্রসারিত করে ডাকলেন, আয় চাঁদ বাবা। অভি বিন্দুমাত্র দ্বিধা না করে এগিয়ে গিয়ে কৃষ্ণদাসের পাশে বসে পড়লেন। মুহূর্তে ঘরের ভারী পরিবেশ এক অদ্ভুত পরিবর্তন নেমে এলো। বাজান, শুনলাম মাইয়া তুলে আনছো। জি দাদা সাহেব। তা বিয়ে শাদি করছি। আমাকে তো বললা না বাজান। অভি কোনো উত্তর দিল না, নিঃশব্দে বসে রইল, যেন সমস্ত কথাই যে নীরবতার আড়ালে গুছিয়ে রেখেছে। দাদা সাহেব মৃদু হেসে উঠলেন। তার সেই হাসিতে ছিল প্রশ্রয়, স্নেহ, একরাশ তৃপ্তি। ছেলে মানুষ বড় হয়েছে, বিয়ের বয়স হয়েছে, বিয়ে করছো, এতে আর আপত্তি বা কোনো কিন্তু থাকার কথাই কি আছে? ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে তিনি অভির কাছে এগিয়ে গেলেন। স্নেহভরা হাতে অভির হাতটা ধরে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইলেন। তারপর পকেট থেকে একটি কাপড় বের করে অত্যন্ত যত্ন করে চোখ বেঁধে দিলেন। এটা ভরসা করো তো আমারে? করি দাদা সাহেব। তাহলে চুপচাপ চলো, আজকে তোমারে বিশেষ কিছু দেখামো। অভির চোখে কাপড় বেঁধে তাকে নিয়ে গাড়ির পিছনে ছিটে বসল কৃষ্ণদাস। সঙ্গে ছিল এমপি সাহেব আর দাদা সাহেব খাট চামচা, কান কাটা রমজান। পরক্ষণে ইঞ্জিনের গর্জনে নিস্তব্ধতা ভেঙে গাড়িটি ছুটে চলল অজানা এক গন্তব্যের দিকে। অভির চোখ তখনও বাঁধা। বাইরের পৃথিবী তার কাছে অদৃশ্য, কিন্তু শ্রবণ শক্তির জন্য আরও তীক্ষ্ণ হয়ে উঠছে। চারপাশের শব্দগুলো সে নীরব বিশ্লেষণ করতে লাগলো। হঠাৎ কানে ভেসে এসলো কিছু একটা মৃদু ঝংকার। শব্দটা যেন কোনো অচেনা দরজার ওপাশ থেকে তাকে আহ্বান জানাচ্ছে। কিন্তু সেই পথের শেষ কোথায় তা অভির জানা নেই।
অন্যদিকে ঠিক সেই সময় রেহমান ছুটে বেড়াচ্ছে আর এক দৃশ্যের গোলকধাঁধার ভেতর। একের পর এক বার্তা এসে জমা হচ্ছে তার ফোনে। কোথাও শিশু নিখোঁজ, কোথাও রহস্যময় কিছু মানুষ দেশে প্রবেশ, আবার সবচেয়ে উদ্বেগের বিষয় একের পর এক পুলিশ কর্মকর্তা নির্মম হত্যা। ঘটনাটা কি নিছক বিচ্ছিন্ন, নাকি অদৃশ্য কোনো সুতোয় বাঁধা এক ভয়ঙ্কর ষড়যন্ত্র? রেহমানের কাছে উত্তর নেই, আছে শুধু অসংখ্য প্রশ্ন আর এক শত্রুর উপস্থিতির আভাস, যে প্রতিটি পদক্ষেপে যেন সবার চেয়ে কয়েক কদম এগিয়ে। কেবিন জুড়ে থমথমে নীরবতা। ডেস্কের ল্যাম্পের স্লান আলোয় মাথা নিচু করে নোটবুকে একের পর এক তথ্য লিখেছে চলছে রহমান। কপালে ভাঁজ স্পষ্ট জানিয়ে দিচ্ছে কোনো জটিল সমীকরণের শেষ সূত্রটা খুঁজে বার করার চেষ্টা করছে সে। ঠিক সেই সময় কোনোরকম অনুমতির তোয়াক্কা না করে দরজা ঠেলে ভেতরে ঢুকলো রোমিও। রেহমান বিরক্ত হলো না, তবে মুখে তার কোনোরকম ছাপ ফুটল না। এমন বেয়াড়া আচরণ সে এখন অনেকটাই অভ্যস্ত, তাই নতুন করে প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন মনে করল না। নির্বিকার ভঙ্গিতে আবারও নোটবুকের পাতায় মনোযোগ দিল। কিন্তু রোমিও কি এত সহজে হাল ছাড়া মানুষ? বারবার উপেক্ষা হয়ে ঠোঁট বাঁকিয়ে গুনগুন করে গেয়ে উঠল, আয়না, মন ভাঙা আয়না। দেয় না রেহমান স্যার, পাত্তা দেয় না। সয় না এই কষ্ট, যে সয় না। বিরক্ত করো না রোমিও। স্যার, আপনি শুধু বিরক্ত করা দেখলেন, আমি যে গান গেলাম সেটা দেখলেন না? তোমার গানের গলা বেশ বেসুরো, তাই ধ্যান দেয়নি। এভাবে ডাইরেক্ট অপমান না করলেও পারতেন স্যার। রেহমান তবু কিছু বললেন না, নীরবে হাতের নোটবুকে একের পর এক তথ্য লিখে চলল। সে কয়েকটি তারিখ, কিছু সংখ্যা আর কিছু অর্ধেক বোঝা কোডের মতো চিহ্ন, যেন কোনো অদৃশ্য ধাঁধার টুকরোগুলো সে জোড়া লাগাতে চেষ্টা করছে। রোমিও কপাল গুছিয়ে সেই লেখাগুলো দেখতে লাগলো। চোখে স্পষ্ট কৌতূহল, কিন্তু মাথায় যেন কিছুতেই ঢুকছে না। অবশেষে ধৈর্য হারিয়ে জিজ্ঞাসা করলো, এগুলো কি আপনার গার্লফ্রেন্ডের জন্মসাল? রেহমান ধীরে ধীরে চোখ তুলে তাকালেন। দৃষ্টিতে এতটাই কড়া ছিল, মুহূর্তে রোমিওর মুখের হাসি মিলিয়ে গেল। সে সাথে সাথে মুখে কুলু বাটল। সরি স্যার, আপনি তো জন্মের সিঙ্গেল। রোমিও ঘড়ি তড়িঘড়ি করে বলে ফেলল। তারপর একটু গলা নামিয়ে আবার যোগ করল, নিজে তো বিয়ে করেন না, আমাদেরও করতে দেন না। রেহমান এবার কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু কলমটা আরও শক্ত করে লিখে যেতে যেতে বলল, তা এতই যখন শখ, নিজে বিয়ে করো না, কে আটকাচ্ছে? শুকনো ঢোক গিলে রোমিও এবার ঠান্ডা গলে বলল, যেটা ধীরে বলি সেটা শুনি, যেটা জোরে বলি সেটা শুনি না। কাহিনী কি কিছুই বুঝি না। রহমান মুখ বাঁকিয়ে বলল, ব্রেন থাকলে তো বুঝতে পারতে। রহমান আর রোমিও নিজেদের কথায় ব্যস্ত ছিল। ঠিক তখনই দরজার উপর সে হুট করে এক লেডি অফিসার প্রবেশ করলো। সে জানায়, দৌতুলিয়া রেড এরিয়া থেকে একজন মেয়ে। পোশাক দেখে তাকে নাচলি বাইজে প্রথমে মনে হয়েছিল, কিন্তু চোখে একটা অস্বস্তিকর গল্প লুকিয়েছে। রেহমান তাকে ভিতরে আসতে বলে। কিছুক্ষণ পর ঘোমটা টেনে ধীরে ধীরে ভেতরে আসে বিলকিস রানী, সাথে একটা কিশোরী মেয়ে শেফালি। ঘরের ভেতরে হঠাৎ করে নীরবতা বিরাজ করে। বিলকিস সোজা চেয়ারে বসে পড়ে, কোনো ভূমিকা না করে কথা শুরু করে, জি বলুন। রেহমান কপাল কুঁচকে তাকায়। পরিবেশটা সে বুঝে নিতে চেষ্টা করে। বিলকিস ভনিতা না করে, পোশাক দেখে যা বুঝে গেছেন, আমি এরিয়ান মাইয়া ও সুরি সুরি নাচুনি ওয়ালি। ম্যাডাম, কাজ কি? এখানে আর কি কাজ থাকতে পারে? ধান্দা তো করতে পারুম না। রোমিও পাশ থেকে হেসে বলল, সেই হাসি হালকা, কিন্তু মুহূর্তে ঘরের ভারসাম্য নড়ে উঠল। বিলকিস এক চোখ টিপ দিয়ে হালকা হাসে। রেহমান কড়া চোখে রোমিওর দিকে তাকায়। রোমিও সঙ্গে সঙ্গে চুপ। রেহমান বলে, দেখুন ম্যাডাম, কি বলবেন সরাসরি বলুন। বিলকিস শেফালির হাত টেনে সামনে দাঁড় করায়। এইটা হলো শেফালি, বয়স 16, 4 ফুট 6 ইঞ্চি। রেহমান থেমে যায়, চোখে প্রশ্ন। ম্যাডাম কি বলতে কি চাচ্ছেন? বিলকিস একদম সোজা গলায় বলে, ওরে ওর বাসায় দিয়ে আসেন। মানে? শেফালির দিকে তাকিয়ে বিলকিস বলে, বাপনের লগে ভাইগা আসছিল, বড় দালালের হাতে পড়ে, তারপর রাজিয়া বিবির কোঠায়, ওখান থেকে ভাইগা নিয়ে আসছে। বয়স কম, মাইয়া মানুষ ভুল করছে, বাড়ি দিয়ে আইয়েন। ঘরটা কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায়। বিলকিসের কথা শেষ হতে রেহমান চোখ ধীরে ধীরে বদলে যায়। কঠোরতার জায়গায় এক ধরনের নীরব ভার। সে সাথে সাথে লেডি অফিসারকে ডেকে বিস্তারিত তথ্য নেওয়ার নির্দেশ দেন। শেফালির সম্পূর্ণ ডিটেলস রেকর্ড করা হয়।
তার কথা আলাদা শোনা হয়, বারবার জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু প্রতিটি প্রশ্নের ভিতর যেন একটা উদ্দেশ্য থাকে, মেয়েটাকে ফিরিয়ে দেওয়া, হারিয়ে যেতে না দেওয়া। রোমিও কিছু বলে না, সে এবার হাসে, শুধু তাকিয়ে থেকে। সেই এলাকার কোনো মেয়ে আরেকটা মেয়েকে সাহায্য করছে কিভাবে? কাম শেষ। রহমান মাথা ছাড়ে, বিলকিস রানীর শরীর আনমরা দিয়ে বলে ওঠে, ওকে, কাম শেষ, খোদা হাফেজ। পানের বাটা থেকে পান বের করে মুখে ঢুকে বাইরে যেতে থেকে বিলকিস। রেহমান বেশ অবাক করা দৃষ্টিতে তাকিয়ে থেকে। সেই অন্ধকার এলাকায় কোনো মেয়ে এত সাহসী? রেহমান পিছন থেকে বিলকিসে ডেকে, ম্যাডাম একটু শুনবেন কি তা? আপনার ধান্দায় তো এভাবে লোক ফিরিয়ে দেওয়ার রেয়াজ নেই তাহলে? বিলকিস সোজা হয়ে আবার চেয়ারে বসে পড়ে, তারপর রোমিওর দিকে তাকিয়ে বলে, ও পিচ্ছি বস না রে? রোমিও একটু কপাল কুঁচকে বলে, একজন প্রাপ্তবয়স্ক পুলিশ অফিসার কে সে পিচ্ছি বলল? বিলকিস রহমানের দিকে তাকিয়ে বলে, আমার বয়স 15 কিংবা 16 হবে। মায়ের লগে মামার বাড়ি দেখতাম, কতই না সুন্দর দিন ছিল। অবাক অনেক ছিল, কিন্তু কষ্টে ছিলাম। একদিন মামা কইল, শহরে কাম দিমু, মেলা টাকা পামু, আম্মার চিকিৎসা করাতে পামু। আমি রাজি হয়ে গেলাম, চইলে আইলাম মামার লগে। সেদিন আইলাম, সেদিন রাইতে 3 জন বেটা ছাওয়াল। বিলকিসের কণ্ঠটা হঠাৎ থেমে যায়, যেন কোনো অদৃশ্য শব্দ হাত তার শব্দগুলোকে মাঝপথে থামিয়ে দিচ্ছে। ঘরের বাতাস এক মুহূর্তে ভারী হয়ে ওঠে। তার চোখের দৃষ্টি স্থির, কিন্তু সেই স্থিরতার ভিতরে ভাঙতে শুরু করে আর এক সময়। বর্তমান আলো নিভে গেছে, সেখানে জেগে উঠছে অতীত। সে যেন এই ঘরে নেই। সে আবার সেই মেয়ে, যে মামার হাত ধরে শহরে এসেছিল। চোখে যার ছিল অগাধ বিশ্বাস। শহর তখন তার কাছে ভয় নয়, সম্ভাবনার নাম। ইট পাথরের জঙ্গলে সে দেখেছিল নিজের ভবিষ্যৎ, একটা রাস্তা। মায়ের অসুস্থ মুখটা ভেসে ওঠে তার মনে। সেই মুখ, সেখানে কষ্ট ছিল, কিন্তু আশা ছিল আরও বেশি। মায়ের চিকিৎসা করাবো, এই একটা বাক্য তার ভেতরে স্বপ্ন ছিল, ছিল এক ধরনের পবিত্র প্রতিজ্ঞতা। তারপর নিজের ছোট ছোট ইচ্ছেগুলো, একটু নিরাপদ জীবন, কিছু টাকা জমা, স্কুলের বেঞ্চে আবার ফিরে যাওয়া, আর 3 বেলা খাবারের নিশ্চয়তা, যেটা অন্যদের কাছে স্বাভাবিক, কিন্তু তার কাছে এক একটা অর্জনের মতো। নতুন জামার কথা ভাবলে সে লাজুক হাসত, মনে হতো জীবন বুঝি একটু কোমল হবে, একটু মানুষের মতো। কিন্তু শহর তাকে সেই কোমলতা দেয়নি। ধীরে ধীরে স্বপ্নের ভেতরে ঢুকে পড়ে এক অচেনা অন্ধকারে। আমি তখন ঘুমন্ত ছিলাম, মামার ঘরে কারে যেন ঢুকলো। তারপর শুরু হলো দীর্ঘ পথের যাত্রা করে। ছোট্ট বিলকিস তখন ক্লান্ত, রাতে ভাত খেয়ে ঘরে ঘুমিয়েছে। ছোট্ট বিলকিস বাসায় প্রথমবার বিলকিস ঘুমোলো। এতদিন তো ভাঙা টিনের ঘরে থাকতো মায়ের সাথে, আজ সে ইটের ঘরে। মনে মনে চিন্তা করে মাকে সে সাথে নিয়ে আসবে। চিন্তা করতে করতে বিলকিস যখন গভীর ঘুমে, তখন মামান এবং নরপিশাচ তার ঘরে ঢুকে দেয় মাঝবয়সী 3 জনকে। তারা বিলকিসের বয়স দেখে না, শুধু দেখে শরীরটা। বিলকিস কেঁদেছিল, হাতে পায়ে ধরেছিল, কিন্তু লাভ হয়নি। সারা রাত ধরে চলে নির্মম অত্যাচার। এক পর্যায়ে বিলকিস কিছুটা জায়গায় ক্ষতবিক্ষত হয়। এরপর শুরু হয় আর এক যাত্রা। হাসপাতালের সাদা দেওয়াল, নিঃশব্দ রাত, আর দীর্ঘ চিকিৎসার দিন। 1 মাসের বেশি সময় ধরে সে যেন জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে, পুরোটা না হারিয়ে, পুরোটা না ফিরে। সুস্থ হয়ে ওঠার পর যখন মনে হচ্ছিল এবার বুঝি আবার শুরু করা যাবে, তখন আসে আর এক প্রতারণা, যেটা সবচেয়ে পরিচিত মানুষের মুখে লুকোতে ছিল, মামার কথা মতো, আশ্রয়ের মতো। কিন্তু সেটাই দাঁড়ায় শেষ ভরসা, ভাঙার মুহূর্ত, গ্রামে নিয়ে যাওয়া। এই কথাটা তখন তার কাছে মুক্তির প্রতিশ্রুতি ছিল। সে আবার বিশ্বাস করছিল, কারণ তার কাছে তখনও পৃথিবীকে সন্দেহ করার মতো ভাষা তৈরি হয় নাই। কিন্তু সেই বিশ্বাস তার জীবনে শেষ সরল ভুল হয়ে দাঁড়ায়। এরপর ধীরে ধীরে সে পড়ে যায় এমন এক বাস্তবতায়, যেখান থেকে ফেরার রাস্তা থাকে না, না মানচিত্রে, না মানুষের ব্যবস্থায়। এরিয়ার তার কাছে শুরুতেই কোনো জায়গা ছিল না, ছিল এক অদৃশ্য গ্রন্থির মতো, যেখানে ছিল জীবন নিজের নিজের পরিচয় হারার। আর সেই জায়গা থেকে বের হওয়ার পথটা অজানা। আর কিছু জানতে চান অফিসার? বিলকিসের কথা শেষ হতে ঘরের ভেতরে হঠাৎ ভারী হয়ে ওঠে, যেন বাতাসটাও নিঃশ্বাস নিতে ভুলে গেছে। রেহমান বসে থাকে স্থির হয়ে, কিন্তু তার ভেতরে স্থিরতা ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। ছেলে মানুষ সহজে কাঁদে না, এই কথাটা সে বহুবার শিখেছে, বহুবার মানিয়ে নিয়েছে, কিন্তু আজ সেই শেখা যেন আজ শরীর মানছে না। চোখের কোণে অজান্তে জল এসে জমে যায়। সে দ্রুত মুখ ফিরিয়ে নেয়, যেন নিজের দুর্বলতাকে ধরা পড়তে দিতে চায় না।
বিলকিস তখন আর কিছু বলে না। সে ধীরে উঠে দাঁড়ায়, মাথায় ঘোমটা টেনে এমনভাবে যেন সে আবার নিজের ভেতরে ঢুকে যাচ্ছে, বাইরের পৃথিবী থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে। তার পায়ের শব্দটা খুব মৃদু, কিন্তু ঘরের দেওয়াল সেটা অদ্ভুতভাবে বাজে। দরজার দিকে এগিয়ে যেতে যেতে শরীরটা যেন আর একটা সময়ের ভেতরে দিয়ে হেঁটে যায়, যেখানে প্রতিটি পদক্ষেপ অভিজ্ঞতা ভারে ভারী। সে বেরিয়ে যায়। দরজাটা বন্ধ হয়ে গেলে ঘরের ভেতর হঠাৎ শূন্যতা নামে, কিন্তু সেটা খালি শূন্যতা নয়, একটা ভারী উপস্থিতি, এই অনুপস্থিতি। রেহমান চুপচাপ বসে থেকে সামনে তাকিয়ে থাকলো। আসলে সে কিছুই দেখছে না। তার চোখের সামনে বারংবার ভেসে উঠছে বিলকিসের সেই কণ্ঠ, সেই স্বীকারোক্তি, ভাঙা টুকরোগুলো। আর এক অস্বস্তিকর সত্য, মানুষ জন্মই না এই অন্ধকারে, তাকে ধীরে ধীরে সেখানে ঠেলে দেওয়া হয়। বাইরে থেকে শহর আর স্বাভাবিক নিয়মে চলতে থাকে, গাড়ির শব্দ, মানুষের হাঁটা, জীবনের নির্লিপ্ত গতি। কিন্তু ভেতরের ঘরে রেহমান বুঝতে পারে কিছু গল্প শেষ হয় না, তারা শুধু মানুষের ভেতরে থেকে যায়, নীরব হয়ে দীর্ঘ সময় ধরে চলবে। উন্মাদনা চ্যাপ্টার 1 পর্ব 10। পুরো গল্পটা প্লেলিস্টে।